নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প জমিদার বাড়ির বন্ধ মন্দির। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প জমিদার বাড়ির বন্ধ মন্দির। ঘণ্টার ধ্বনিতে গোটা ঘর যেন মুখরিত হয়ে রয়েছে। ধুনোর গন্ধ আর ধোঁয়া চারপাশে ছড়িয়ে, আর মাঝে মাঝে এখানে ওখানে ইতিউতি দুই একটা মুখ দেখা যায়। একপাশে হাত জোর করে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা রমাকান্ত, মধ্যবয়স্ক মানুষ। তার হাতে আংটি, ফর্সা চেহারা, চোখ বন্ধ করে আছে। ধোঁয়ার আস্তরণ একটু সরালেই বোঝা যায় ঘরের মধ্যে থাকা প্রতিটা মানুষ হাত জোর করে চোখ বন্ধ করে সামনের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সামনে দুপাশে দুটো জানালার কাছের দিকে দাঁড়িয়ে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। আর সামনে ভোগের জন্য ছড়িয়ে আছে অনেক কিছুই। যে পুরোহিত পুজো করে চলেছিল সে এবারে বলে উঠল, এবার সবাই বসে পড়ুন, পুজো শুরু করব আমি। পুরোহিতের কথায় ঘরের মধ্যে একটা গুঞ্জন উঠল। অনেকেই ঘরের মধ্যেই বসে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে ঢুকলো একটা কাজের লোকের বেশি কেউ। তার খালি গা, মাল খোঁচা মেরে পরা একটা ধুতি, গলায় গামছা। হুড়মুড় করে এসে ঢুকে পড়ল সে। জমিদামশাই, জমিদামশাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, চলুন, সর্বনাশ হয়ে গেছে, জমিদামশাই তাড়াতাড়ি চলুন। সর্বনাশের কথা শুনে ঘরের মধ্যে সকলেই বেশ উদ্বিগ্ন হয়ে উঠল। পুরোহিত মশাই সামনের দিকে তাকিয়ে রাধাকৃষ্ণের মূর্তির পায়ের কাছে পঞ্চপ্রদীপ ঘোরাচ্ছিল। এবার সেই প্রদীপের আগুনটা কখন যেন মূর্তির পায়ের কাছে রাখা কাপড়ে ধরে গেল। তাতে দাউ দাউ করে জ্বলে উঠল মন্দিরটা। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর হুলুস্থুলু পড়ে গেল। জমিদার এগিয়ে এলেন সামনের দিকে। কয়েকজন মিলে মূর্তিটার আগুন নেভানোর চেষ্টা করতে লাগলেন। আগুন নিভল বটে, তবে মূর্তির পায়ের কাছে কাপড়ের উপরে রাখা গোপালের ছোট্ট পিতলের মূর্তিটাতে যেন দাউ দাউ করে আগুন জ্বলছিল একটু আগে। সেটা পরে হাত দিয়ে সরাতে যেতেই পুরোহিত বুঝতে পারল টকটকে গরম হয়ে আছে। কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে জমিদার মশাই পেছনের দিকে ঘুরলেন। একটু আগে মন্দিরের দরজার বাইরের কাছে দাঁড়িয়ে একজন হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলছিল। একটা খটকা জমিদার মশাইয়ের লেগেছিল। এবার বাইরের দিকে তাকাতেই সে যেন একেবারে নিশ্চিত হলো। আর তখনই বাড়ির বাইরের দিক থেকে একটা হাসির শব্দ ছুটে আসলো। অনর্থ হবে, ঘোর অনর্থ হবে। মন্দিরের ভেতর থেকে কয়েকজন আলো হাতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে একটা দমকা বাতাস মন্দিরের ভেতরে ঢুকে সব আলো কেমন যেন নিভিয়ে দিয়ে গেল। আর তার মধ্যে মনে হলো মন্দিরের ভেতরে একটা প্রবল ঝড় ঢুকে ধাক্কা দিয়েছে। ঠাকুরের ভোগ, এখানে ওখানে ছড়িয়ে থাকা পুজোর সামগ্রীর সমস্ত কিছু এক ঝটকায় ছড়িয়ে ছিটে পড়ল এখানে ওখানে। ঘরের মধ্যে থাকা লোকেদের মধ্যে নারীরা চিৎকার করে উঠল। পুরুষের দল একটু অবাক হয়ে দেওয়ালের কাছে দাঁড়ালো। জমিদার মশাই এগিয়ে এসেছিলেন দরজার কাছে। কেন যে এমনটা হলো কিছুই বুঝতে পারছি না পুরোহিত মশাই, এমন হলো কেন? পুরোহিত মশাই কোনো কথা বলল না, বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। একটু আগেই আকাশে চাঁদের আলো দেখা যাচ্ছিল। হঠাৎ করে যেন কালো মেঘ হয়ে গোটা আকাশটা ঢেকে গেছে। মন্দিরের চৌহদ্দি থেকে একটু দূরের দিকেই এই অন্ধকারের মধ্যে যেন কতগুলো কালো কালো ছায়া এসে জড়ো হয়েছে। মন্দিরের ভেতরে সকলেই দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। তারাও দৃশ্যটা দেখতে পেয়েছে। আর ঠিক তখনই মন্দিরের পেছনের দিক থেকে
সামনের চৌহদ্দির কাছে এসে দাঁড়ালো কেউ একজন। ঘরের ভেতরে কেউ কেউ যেন ভয়ে আর্তনাদ করে উঠল। জমিদার মশাই শক্ত মানুষ, তিনি অপেক্ষা করতে লাগলেন কি হয় তা দেখার জন্য। সামনে এসে দাঁড়ানো মানুষটা একটু মৃদু হাসল, তারপর তার হাতের কি যেন একটা তুলে বলল, এখন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখন যা হবার সময় হলেই হবে। জমিদার মশাই অবাক হয়ে গেলেন। এ তো সেই পাগল লোকটা 3 দিন ধরে মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এইখানে এলো কখন? গ্রামের কয়েকজন তো তাকে মন্দির থেকে বাইরের দিকে চলে যেতে দেখেছিল। আজ থেকে 3 বছর পর্যন্ত মন্দিরে আর কিছুই হবে না, কিন্তু তারপরে সময় আসবে, এই এতটা সময় থাকবে তোদের কাছে, আর তারপরে সময় সেটা কিন্তু বদলাবে। জমিদার মশাইকে দেখে মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা পাগল মতো লোকটার কথা শুনে তিনি একটু অবাকই হলেন। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তার বলা প্রত্যেকটি কথা কেমন যেন বহু দূর থেকে গম্ভীর স্বরে ভেসে আসছে। 3 বছর পরে সে আসবে, এই জন্মাষ্টমীর দিনেই সে আসবে। তারপর সব কিছু একেবারে আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু ততদিনে অনেক রক্ত লাগবে মন্দিরের গায়ে। জমিদার মশাই আর পুরোহিত মশাই দুজনেই একভাবে অন্ধকারে দাঁড়িয়ে কথাগুলো শুনে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা এবার যেন পেছনের দিকে ঘুরল, তারপর মন্দিরের দিকে এক পা করে অগ্রসর হতে লাগলো। জমিদার মশাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকা সকলেই ততক্ষণে সরে গেছে। জমিদার সামনে একা দাঁড়িয়ে আছে। আকাশে মেঘ গুড়গুড় করে উঠল। ঠিক তখনই পেছন দিক থেকে ধেয়ে আসা সেই ছায়া মূর্তিগুলো কোথায় যেন আবার সরে গেল। জমিদার মশাইয়ের থেকে মাত্র 2 হাত দূরে এসে দাঁড়ালো সেই লোকটা। এক ঘোর অন্ধকার, তার উপর জমিদার মশাই মন্দিরের দরজার ভেতরে, আর লোকটা বাইরে। জমিদার মশাই কৌতূহলবশত আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কে তুমি, আর ওরা কারা? এখনো সময় হয়নি, সময় হলে তখন সব বুঝতে পারবেন। 3 বছর পরে সব হবে, কিন্তু তার আগে সেটা দেখা সম্ভব হবে না। আসবে, সে নিশ্চয়ই আসবে। এরপরে সেই অন্ধকারের মধ্যেই লোকটা মন্দিরের চৌহদ্দি থেকে নিচের দিকে নেমে গিয়ে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরেই ঘরের ভেতরের প্রদীপগুলো আবার নিজে থেকেই জ্বলে উঠতে সকলে একটু শান্ত হলো। ঠিক তখনই পুরোহিত মশাই মন্দিরের ভেতরের সেই মূর্তির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। ওনার 2 চোখে ফুটে উঠল ভয়। ওটা কি? রাধাকৃষ্ণের মূর্তি যুগল তো ফুল দিয়ে সাজানো হয়েছিল, চারপাশে আলো উজ্জ্বলতা নিয়ে বিরাজিত। তবে এই সব কিছুর মধ্যে কিভাবে যেন রাধা আর কৃষ্ণ এই 2 মুহূর্তের 2টো চোখ বন্ধ হয়ে গেছে। এমন অদ্ভুত ব্যাপার এর আগে কেউ কখনো দেখেনি। মাটির তৈরি দেবতার মূর্তির 2টো চোখ এভাবে বন্ধ হয়ে যাবে কি করে? তাহলে কি 2 দেবতা নিদ্রার দেশে পাড়ি দিয়েছে? জমিদার মশাই গম্ভীর গলায় বলে উঠলেন, আজ রাতে কারুর এই মন্দিরে থাকার দরকার নেই। রাতে কোনোভাবেই থাকার দরকার নেই, বুঝলে? হে, এমন কোন স্থান যেখানে কোনো অশুভ শক্তি কিংবা অশুভ আত্মার উপস্থিতির প্রভাব আছে। তবে তুমি দিনের বেলা যেতে পারো, তখন ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই, যদি না তোমরা সেখানে রাতের বেলা থাকো। রাতের বেলা সূর্যের আলো সরে যাওয়ার পরে
এইখানে দিনের আলোতে সুস্থ থাকা অশুভ শক্তির ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, সে না হয় বেড়ে যায়, কিন্তু এমন অনেক জায়গা তো আছে যেখানে দিনের বেলাতে গেলেও ক্ষতি হয়। তাছাড়া আপনি তো বলেছিলেন কিছু কিছু স্থানে অশুভ শক্তি। বলেছিলাম, আর তার সাথে এটাও বলেছিলাম যে এই অশুভ শক্তি, অপদেবতা কিংবা তন্ত্রমন্ত্র এমন অনেক কিছু আছে যা আমরা নিজেরা এখনো জানি না। তাছাড়া সেই সমস্ত ব্যাপার তোমাদের সেভাবে বোঝানো যাবে না। এসব ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে। এইসব কথা না হয় অন্য কোনো সময় বলবেন ঠাকুরমশাই, আমরা শুনবো। কিন্তু ওই যে কথাটা বলছিলেন আমাদের ওই জমিদার বাড়ি নিয়ে, তাহলে জমিদার বাড়িতে সমস্যাটা কি হয়েছিল? জমিদার বাড়িতে এক অদ্ভুত সমস্যা হয়েছিল। মাঝে মাঝেই এমনটা হয়। অশুভ শক্তি কিংবা অশুভ শক্তির আধার যারা থাকে তারা শুভ শক্তির আধারকে মাঝে মাঝে অশুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে। যে কোনো একটা সুযোগ পেলেই এমনটা হয়। তখন সেই স্থানে আর শুভ শক্তির মানে পুজোর কিংবা ভালো কাজ তেমন ভাবে হয় না। মানে আপনি বলতে চাইছেন অশুভ কোনো শক্তি রাধাকৃষ্ণের ওই মন্দিরকে অশুভ আর অপবিত্র করেছিল? একদমই তাই। তবে এটা ওই নিরামিষাশী মানুষের মতো নয় যে আমিষ হাত দিয়ে নিরামিষে দিলাম তাতেই নিরামিষটুকু আমিষ হয়ে গেল। তাহলে তো ভালোই হতো ঠাকুরমশাই, নিরামিষে হাত দিতাম তাহলে নিরামিষটুকু আমিষ হয়ে যেত। আপনি বলুন বলুন, গল্প বলুন। এইসব তথ্য কথা শোনার আমাদের অনেক সময় আছে। কিশোরীর এমন কথায় মাঝে মাঝে তারানাথ সামান্য ক্ষেপে ওঠেন, কিন্তু আজ তেমন কিছুই হলো না। তারানাথের মুখে একটা প্রফুল্লমূলক হাসি সকাল থেকেই দেখেছি। তার অবশ্য একটা কারণ আছে। সকালে এসেই দেখেছি তারানাথের বৈঠকখানায় দুইজন খদ্দের বসে আছে। শুনেছি তার আগে নাকি আরও একজন এসেছিল। যাই হোক, সকাল থেকে যখন বৃষ্টি পড়ছে তখন ওই বৃষ্টির শব্দেই আমার ঘুমটা ভেঙেছে। বাইরে মুষলধারে পড়তে থাকা এই বৃষ্টি আবহে আমাকে তাড়াতাড়ি উঠতে দেখে গিন্নি আবার শুয়ে পড়তে বলেছিল। আমিও শুয়ে পড়েছিলাম, তবে সকালে ঘুম থেকে ওঠা অভ্যেস হয়ে গেছে, ফলে কতক্ষণ আর চুপ করে শুয়ে থাকা যায়। তাই উঠে পড়ে চা খেতে খেতেই কিশোরী সেন এসে উপস্থিত হয়েছিল। সময় মতো ছাতা মাথায় দিয়ে প্রথমে ট্রাম, তারপর ট্রাম থেকে মটলেনে তারানাথের বাড়িতে আড্ডার জন্য এসেছি। মাঝে একবার সামান্য তেলে ভাজাও কেনা হয়েছিল। তবে যখন আমরা পথে নেমেছি তখন বৃষ্টি কম ছিল। এখন আবার ঝলমলে রোদ উঠেছে। আকাশের অবস্থা একেবারেই বলা মুশকিল। যখন শুনতে চাইছো তাহলে সমস্ত কথা প্রথম থেকেই বলি। শোনো তাহলে, একবার বর্ষার সময় আমাদের কিংবা আশেপাশের গ্রামে বন্যা হয়নি। তবে সেইবারে কিন্তু আমি বাড়িতেও আসিনি, বরং সেইবারে ছিলাম বীরভূমের দিকে একটা জায়গায়। এখান থেকে আরো পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে গেলে প্রায় দিন তিনেক পরে সেখানে গিয়ে পৌঁছালাম একটা গ্রামে। এখানে একটা কথা বলা ভালো, যখন আমি সেই গ্রামে গেছি তখন থেকে জন্মাষ্টমী বেশ কয়েকদিন পরই। বেশ ভালো। গ্রামের বাইরের দিকে একটা ছোট্ট দিঘি রয়েছে, তার পাড় দিয়ে মাটির পথ চলে গেছে। গ্রামের দিকে এক পাশে ধানের জমি, অন্য পাশে সারি দিয়ে যেন ছবির মতো দাঁড়িয়ে রয়েছে গ্রামের বাড়িগুলো। বাড়িতে কলা গাছ, লম্বা আম গাছ, সুপারি গাছ, আর সামনের খোলা উঠোনের ঠিক মাঝামাঝি জায়গায় একটা করে তুলসী মঞ্চ। এখন তো তোমাদের এই শহরে তোমরা পায়রার খোপের মতো ঘর বাড়িতে থাকো, তোমরা আর কি বুঝবে? খোলা হাওয়ায়, খোলা বাতাসে হাত পা ছড়িয়ে থাকার কথা এই গ্রামের লোকেরাই জানে একমাত্র। গ্রাম দেখে বড়ই ভালো লাগলো। দূরে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে। আগেকার দিনে যেমন কোঠা বাড়ি হতো তেমনই পুরনো বাড়ি।
দেখে বুঝতে পারলাম আসলে সেটা কোনো বিত্তমান মানুষের বাড়ি। গ্রামের দিকে এমন একটা বাড়ি দেখা মানে সে বাড়িটাই যে গ্রামের মধ্যে সবচেয়ে বিত্তমান মানুষের তা বোঝা যায়। এর আগেও আমি দেখেছি। কি মনে হতেই হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে গেলাম, আর সেইটা যে কোনো জমিদার বাড়ি এটাও বুঝলাম। জমিদার বাড়ির বাইরে দুজন পাহারাদার দাঁড়িয়ে রয়েছে। ভেতরের উঠোনের মাঝে দু একজন লোক এদিক ওদিক হাঁটা চলাও করছে। আমায় দেখতে পেয়ে পাহারাদারের মধ্যে থেকেই একজন এগিয়ে এসে বলল, আসুন ঠাকুর মশাই, আসুন। জমিদার মশাই আপনার জন্যই অপেক্ষা করছেন। পাহারাদারের কথায় আমি অবাকই হয়ে গেলাম। আমার জন্য জমিদার মশাই অপেক্ষা করছেন, কিন্তু কেন? আর আমি এখানে আসবো সেটা আগে থেকে এরাই বা জানলো কি করে? অদ্ভুত ধোঁয়াশার মধ্যে আমি রয়ে গেলাম। ততক্ষণে পাহারাদার বড় লোহার গেটটা খুলে ফেলেছে। আমি সৌজন্যতাবশত তার সঙ্গে ভেতরে গিয়ে ঢুকলাম। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজের লোকজন সকলেই আমায় দেখে হাত জোর করে নমস্কার করলো। সেই পাহারাদার আমায় নিয়ে গেল বাড়িটার সামনের দিকে লম্বা বারান্দায়। সে বারান্দা ধরে একপাশে একটা ঘরের দরজার কাছে নিয়ে গিয়ে দরজার উপরে ধাক্কা দিয়ে কি যেন বলল। তারপর তাড়াতাড়ি দরজাটা খুলেও গেল। লোকটা একবার ভেতরে ঢুকলো, তারপর বেরিয়ে এসে আমায় ভেতরে যেতে বলল। আমি ভেতরে যেতেই সে বোধহয় বেরিয়েও গিয়েছিল। ভেতরে ঢুকতেই চারিদিকে তাকিয়ে বুঝতে পারি সামনে বসে থাকা লোকটির বেশ পয়সা রয়েছে। চারিদিকে দেওয়ালে ঝুলছে বড় বড় তৈলচিত্র। তখনকার সময় তৈলচিত্র ঘরের দেওয়ালে রাখা এক আভিজাত্য এবং শখের বিষয় ছিল। এদিকে একটি গান শোনার যন্ত্র, আর সেখান থেকে খুটখাট শব্দ বেরিয়ে আসছে। একজন ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরা লোক যন্ত্রের কাছে ঝুঁকে পড়ে কি যেন একটা করছে। ঘরের ভেতরে ছড়িয়ে থাকা পিতলের বেশ কিছু ছোট ছোট জিনিসপত্র, একটা মস্ত বড় কাঠের আলমারি, একটা আয়না, আরো অনেক কিছু। লোকটির মুখটা ঠিক দেখতে পেলাম না। সে সামান্য ঝুঁকে পড়ে গান শোনার যন্ত্রটার মধ্যে কাজ করছিল। যন্ত্রটার সঙ্গে আগেই আমার পরিচিত হয়েছিল অন্য এক জমিদার বাড়িতে। ওটিকে বলা হয় গ্রামোফোন। ঝুঁকে কাজ করছিল বলেই বোধহয় প্রথমে আমায় সে খেয়াল করেনি। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, এমন সময় উনি মুখ তুলে তাকিয়ে আমায় দেখতে পেলেন। ফর্সা চেহারা, বেশ লম্বা, মাথার চুল লম্বা হয়ে ঘাড়ের কাছে এসে পড়েছে, কাঁচা পাকা চুল। আলাদা করে বলার মতো তেমন কিছু নেই, তবু মুখে যেন একটা কিসের ছাপ রয়েছে। আপনাকে ঘরে আসতে বলেছি, অথচ একদম খেয়াল করিনি আপনি ঘরে এসেছেন। আসলে আসলে গ্রামোফোনটা খারাপ হয়ে গিয়েছিল। আপনি আসুন, আপনি ঘরে আসুন। এই, কে আছিস? আমি ঘরে গিয়ে একটা কাঠের চেয়ারে বসলাম। বোঝা যায় বেশ দামি কাঠ দিয়ে সেটা বানানো হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর। জমিদারের ডাকে একজন এসেছিল এবং জমিদারের নির্দেশে সেই ভৃত্য তামাকও দিয়ে গেল। তামাকটা দিয়ে যাওয়ার পর উনি আমাকে অনুরোধ করলেন তামাক সেবন করার জন্য। আমিও তামাকটা সেবন করলাম, যা খুব উৎকৃষ্ট মানের। তা আমার মনটাও অনেকদিন পর এমনভাবে খুশি খুশিও হয়ে উঠল এক প্রকার। ঠাকুরমশাই, আপনার মনে হয়তো অনেক প্রশ্ন। আপনি হয়তো ভাবছেন হঠাৎ করে আপনাকে এইভাবে নিয়ে এলাম কেন। তাছাড়া মাধবের কথা শুনে আপনি নিজেই হয়তো ভেবেছেন যে মাধব আপনার জন্য অপেক্ষা করছিল। জমিদারের চোখের তলায় কালি পড়েছে। একটা সময়ের পর সেটা আমার চোখে পড়ল।
তার চেহারা এবং তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মাঝে একটা চিন্তামগ্ন কি ব্যাপার রয়েছে সেটা বুঝতে পারলাম। ওনার প্রশ্নের উত্তরেই আমি বললাম, কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা বুঝতে পারছি, কিন্তু আমার এখানে আসার কথা আপনি জানলেনই বা কি করে? আজ 3 বছর ধরে অপেক্ষা করছি ঠাকুর মশাই। 3টে বছর ধরে যে আমাদের গ্রামের লোকেরা আর আমাদের পরিবারের লোকেরা কিভাবে আছে সে কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সমস্ত কিছু বলতে গেলে আপনাকে প্রথম থেকে সবকিছু বলতে হবে। আপনি অপেক্ষা করুন, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেবেন, তারপর সন্ধ্যের দিকে আপনাকে সব কথা খুলে বলবো। জমিদার মশাই কথা বলছেন এমন সময় দরজার কাছে এসে দাঁড়ালো এক নারী মূর্তি। তার পরনের পোশাক, শরীরের গহনা দেখে বোঝা যায় তিনি ওনার গৃহিণী। জমিদার গৃহিণীর মতো ওনার চলাফেরার মধ্যে একটা আভিজাত্য আছে, সেটা স্পষ্টই ধরা পড়ল আমার চোখে। জমিদার গৃহিণী ঘরে এসে আমাকে প্রণাম করে বলল, ভালো হয়েছে আপনি এসেছেন ঠাকুর মশাই। কি অবস্থা হয়েছে দেখুন দিকে ঠাকুর মশাই। আমার সংসারে অমঙ্গল হবে বোধহয়। কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। আরে একটু বিশ্রাম নিতে দাও ঠাকুর মশাইকে। এখন থাক, ঠাকুর মশাই একটু বিশ্রাম নিক, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর না হয় সব ওনাকে বলা যাবে। জমিদার মশাইয়ের কথায় বোধ হয় জমিদার গিন্নি একটু লজ্জায় পেলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে চলে গেলেন। দুপুরে খাওয়া দাওয়ায় কিন্তু কোনো খামতি রইল না। সরু চালের ভাত, মুগের ডাল, রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো, তারপর মাছ ভাজা, মাছের ঝোল, মিষ্টি, চাটনি, এমনকি শেষ পাতে ঘরে পাতা দই পর্যন্ত। অনেকদিন পর এমন ভাবে পেট ভরে খেলাম। খাওয়া দাওয়া হতেই একটু ভারী শরীর নিয়ে আমার জন্য বরাদ্দ ঘরের কাছে এসে জানালার পাশে চেয়ারের উপর এসে বসি। যেভাবে খেয়েছি তাতে এক্ষুনি শুয়ে পড়া ঠিক হবে না, তাই একটু বসে জিরিয়েই নিচ্ছিলাম। এমন সময় জমিদার মশাইয়ের চেয়ে একটু কম বয়সী একটা ছেলে এসে ঘরে ঢুকলো। মুখের ভাব দেখে মনে হলো জমিদারের সঙ্গে মিল আছে, তাই বুঝতে পারলাম ইনি জমিদার মশাইয়ের ছেলে। ঠাকুর মশাই, আমি রমাকান্ত। আশা করি বাবার সঙ্গে আপনার কথা হয়েছে। বাবা অকারণে এতদিন ধরে অপেক্ষা করছে। আপনাকে কিছু বলেছেন তিনি? আমায় তিনি বলেছেন সেসব কথা বলতে অনেক সময় লাগবে, তাই সন্ধ্যের দিকেই আমাদের কথা হবে ঠিক হয়েছে। কিন্তু ব্যাপারটা কি বলতো? বাবা যখন পরে বলবেন বলেছেন, তাহলে বাবার মুখ থেকে আপনি শুনে নেবেন। কিন্তু আপনি নিজেই বলুন, এমন কি হতে পারে? এতদিন আগে কে কি বলে গিয়েছিল তার কথা এতদিন পরে মিলতে পারে নাকি? আর তাছাড়া আমাদের বাড়ির পেছনের মন্দিরে যা অবস্থা হয়েছে, ঠাকুরমশাই আপনি দেখলে বুঝতে পারবেন ওই মন্দিরে আর কিচ্ছু হবে না। আপনি বিশ্রাম করুন, এই সময় আপনার ঘরে আসাটা ঠিক হয়নি। সে চলে গেল। আমি চেয়ারে বসে ভাবতে লাগলাম। এখানকার কথা, পাহারাদারের কথা, আমায় ওভাবে জমিদার মশাইয়ের কাছে ডেকে আনা, আমায় এমন আপ্যায়ন এবং কিছু একটা কথা বলতে গিয়েও না বলা, তারপর জমিদারের ছেলের এভাবে তার বাবার ব্যাপারে কথা বলা, সব কিছুই কেমন যেন এলোমেলো বলেই মনে হচ্ছিল। তবে পেট ভরে খাওয়ার, জানালার কাছে বসে ঠান্ডা হাওয়ায় একটু ঘুম মতোই আসছিল। জমিদার বাড়ির পেছনের দিকে জানালাটা, বাড়ির পেছনের দিকে জানালা থেকে ডান দিকটা একটা মন্দির মতো দেখা যায়। গোটা বাড়িটাই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু ওই মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের চারপাশে যেন কি একটা রয়েছে।
দিনের বেলাতেও মনে হলো মন্দিরটার ঠিক মাথার উপরে যেন একটা কালো ছায়া রয়েছে। মন্দিরের সামনে ছোট চাতালের ওপর ধুলোর সঙ্গে ঝুলো জমে আছে। আমি কিন্তু এখান থেকে বসে থেকেই ব্যাপারটা দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গেই মনে হলো এই দিনের আলোতে চারপাশে সূর্যের এমন আলোর মধ্যেও মন্দিরের ওই জায়গাটা থেকে কেউ যেন আমায় দেখছে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা শরীর সোজা হয়ে গেল। আমি দাঁড়িয়ে ভালো করে তাকিয়ে দেখলাম, না, কোথাও কিছু নেই। মন্দিরের চারপাশ অন্ধকার হয়ে আছে বলেই মনে হলো হয়তো। আমি সেটা নিয়ে আর মাথা ঘামালাম না, তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। আমার নাম দিব্যকান্ত ভট্টাচার্য। গ্রামে আমার পূর্বপুরুষ থেকে জমিদারি। তবে জমিদারি তো আর আগের মতো চলে না, সে কথা তো আপনি জানেন ঠাকুরমশাই। তবে আশেপাশে জমি জমা যা আছে তাতে বেশ ভালোভাবেই চলে যায়। তাছাড়া পূর্বপুরুষরা বেশ কিছু অর্থ জমিয়েছিল, অর্থাৎ আমার মৃত্যুর পর আমার ছেলে কিংবা তার বিয়ের পর তার ছেলেরও কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তবে কুবেরের ধনও তো এক সময় শেষ হয়ে যায়, তাই জমি জমা থেকে কিছু উপার্জিত অর্থ পাই। বেশ কয়েকটা পুকুর আছে, বাগান রয়েছে, ওই বলতে পারেন আশেপাশের সমস্তটুকু সম্পত্তি আমাদের, সেখান থেকেই আসে আর কি। আপনার ছেলের এখনো বিয়ে হয়নি তাই না? কাল এসেছিল সে আমার কাছে, তার সাথে আমার একবার দেখাও হয়েছিল। বিয়ের তো বয়স হয়েছে ওর। আমি এই গ্রামের জমিদার, তবে একটা বিশেষ কারণেই আমার ছেলের সঙ্গে তার মেয়ের কেউ বিয়ে দিতে চায় না। সেই কারণটা আমি পরে বলছি। আমাদের বাড়ির পেছনে যে রাধা মাধবের মন্দির আছে, সেই মন্দিরে একসময় নিত্য পূজা হতো। আমারই নিযুক্ত করা একজন পুরোহিত ওই মন্দিরে পুজো করত। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমার বাবার আমলে। ভেতরে রাধা মাধবের মূর্তি আছে, এমনকি একটা ছোট গোপালের মূর্তিও আছে, সেটাও একসঙ্গে পুজো হতো। সব কিছু ভালোই চলছিল, কিন্তু 3 বছর আগে একটা জন্মাষ্টমীর রাতের বেলায় একটা বিপদ ঘটে যায়। আমাদের গ্রামে সেবার পুজোর সময় বেশ কয়েকজন লোক এসেছিল। আমি বৈষ্ণব কিছু সাধুদের তাদের আখড়া থেকে নিজে গিয়ে নিমন্ত্রণ করেছিলাম। আমি সাধু সম্প্রদায় তো ভালোবাসি, তাই তাদের আমার বাড়িতে এনে আশ্রয় দিতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার বাড়িতে ঢোকেনি। বাড়ির বাইরে ফটক দুয়ার থেকে ভেতরে ঢুকে এক পাশেই ছিল, সেখানেই আমি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। ওরা সহজে কারুর বাড়িতে আসে না, কিন্তু তারা যে কেন আমার বাড়িতে এসেছিল সেটা তখন আমি বুঝতে পারিনি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রাধা মাধবের মন্দিরের কাছে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ ধরে তারা ওইখানেই ঘোরাঘুরি করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সেদিন জন্মাষ্টমী নয়, ঘটনাটা যেদিন ঘটে সেদিনটা ছিল জন্মাষ্টমী থেকে 3 দিন আগে। তারপর আমাদের নিজের মতোই পূজার জোগাড় করি। গ্রামের লোকেরা জন্মাষ্টমীর পুজোয় আমাদের বাড়িতে থাকে। গ্রামের সমস্ত লোকজন আমাদের বাড়িতে ভোগ প্রসাদ গ্রহণ করে ওই জন্মাষ্টমীর দিন। সবাই মিলে পুজোর জাগ জোগাড় করে চলেছে। পুজো শুরু হয়েছে সেদিন বিকেলের দিকে। একটু আবহাওয়ার পরিবর্তন ঘটেছিল, ঝড় হয়েছিল। ঝড় শেষে মন্দিরের ভিতরে পুজো চলছে, এমন সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটে যায়। মন্দিরে আগুন লেগে যায়। তার থেকেও আশ্চর্য হলাম, এই অগ্নিকাণ্ড চলাকালীন অদ্ভুত কেউ একজন মন্দিরে এসে ঢুকে পড়েছিল। অদ্ভুত কেউ মানে? আর ওই মন্দিরে আগুন লেগেছিলই বা কি করে? লেগেছিল আমাদের অসাবধানতায়, কিন্তু সেই অসাবধানতা যেন কেউ ইচ্ছে করেই করিয়েছিল। মানে
মানে একটা চিৎকার শুনে পেছনের দিকে তাকিয়েছিলাম আমরা, আর তখনই পুরোহিতের হাতের পঞ্চপ্রদীপটা কেমন যেন কাপড়ে লেগে যায়। কিন্তু পুরোহিত মশাই বারবার হলপ করে বলেছিল তার হাত থেকে কাপড় ছিল অনেক দূরে। অদ্ভুত বললাম, কারণ আমার এই বাড়ির অনেক কাজের লোক রয়েছে, তাদেরই একজনের বেশ ধরে কেউ একজন এসেছিল, অথচ আমার স্পষ্ট মনে আছে এমন মুখ আমি কখনো দেখিনি। শুধু আমার বাড়িতে কেন, আমাদের গ্রামেও দেখিনি। তবে অন্ধকারের মধ্যে কি যেন দেখতে পেলাম, আর তারপর পাগল মতো লোকটা আমাদের রক্ষা করে দিল। সেই বলে দিয়েছিল 3 বছর পর কেউ একজন আসবে। এতক্ষণ জমিদারের কথা আমি চুপ করেই শুনছিলাম, কিন্তু এইবারই কথা শুনে আর চুপ করে থাকতে পারলাম না। আমার গোটা শরীর যেন শিরশির করে উঠল। মনে হলো সন্ধ্যার অন্ধকারের সাথে জানালা থেকে ঢুকে আসা ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ের কাছে আঘাত করছে। পাগল সেই লোকটা, মানে এই কার কথাই বা বলছেন জমিদার দিব্যকান্ত ভট্টাচার্য? কে তাকে বলে দিয়েছিল 3 বছর পর তার বাড়িতে কেউ আসবে, আর তার সঙ্গেই মন্দিরের অদ্ভুত ঘটনার সম্পর্কই বা কি? মনে মনে অনেক কিছুই একসাথে চলতে লাগলো। আমি যেন দেখতে পাচ্ছিলাম একটা মানুষের মূর্তি, আর তার হাতে একটা ভাঙা গাছের ডাল। 24 থেকে 25 বছরের একটা যুবক, মাথায় এক মাথা চুল আর টানা টানা দুটো চোখ। সে একভাবে তাকিয়ে আছে আমার দিকে, আর হাসতে হাসতে বলছে, বাড়ির এদিকটা উঁচু আছে, কিছু একটা পাওয়া যাবে। তারপরে আশা করি সব কিছু আগের মতো হয়ে যাবে। তোমরা দেরি করো না, দেওয়ালটা ভেঙে ফেলো। ঠাকুরমশাই, কি হলো? কি ভাবছেন? না, কিছু না। তারপরে সে আমাদের বলল 3 বছর পর কেউ একজন আসবে, সে এসে বিপদ থেকে আমাদের উদ্ধার করবে। তখন এসব নিয়ে তেমন কিছু ভাবলাম না। রাতে পূজা হলো না। যতবারই পূজা করার চেষ্টা করা হয় ততবারই কোনো না কোনো বিঘ্ন ঘটে। ওই রাতে যে আমরা মন্দির থেকে বেরোলাম, তারপরে আর ওই মন্দিরে কেউ প্রবেশ করতে পারেনি। যেই মন্দিরের ভেতরে ঢোকে সেই নানানভাবে ভয় পায়। মন্দিরের চৌহদ্দির ওপরে যদি কেউ উঠে থাকে তার বিভিন্ন বিপদ হয়। হয় মন্দিরের মাথা থেকে ইট খুলে তার গায়ে এসে পড়ে, না হলে কোথা থেকে একটা সাপ উঠে পড়ে মন্দিরের চৌহদ্দির ওপরে, তারপর তাকে তাড়িয়ে তাড়িয়ে নামিয়ে দেয় নিচে। সেই থেকে 3 বছর ধরে আমরা অপেক্ষা করে আছি এই মন্দিরে ঢোকার জন্য। ওই লোকটি আমাদের বলেছিল 3 বছর পরে কোনো একজন আসবে আজকের দিনে। এমন সময় সূর্যদেব সময় নিয়ে পশ্চিম দিকে অস্ত যাবেন। জমিদার মশাইয়ের শেষের কথায় আমি অবাকই হয়ে গেলাম। সত্যি আজকে গ্রামে ঢোকার পর বেশ আলোই ছিল। সময়টা জন্মাষ্টমীর কিছুদিন পরে। এই সময় সূর্যদেব এতক্ষণ অব্দি বাইরে থাকে না। যে সময় ঢুকেছি ওই সময় তো সূর্য ডুবে যাওয়ারই কথা, কিন্তু কই, তখনও তো সূর্যদেব পশ্চিমেই ছিল। আরেকটা ব্যাপারে বেশ আশ্চর্যই হয়ে গেলাম। গ্রামের মধ্যে যখন প্রবেশ করেছিলাম তখন গ্রামের শেষের দিকের পথে একটা কুকুর দেখতে পেয়েছিলাম। মাঝে মাঝে অচেনা অচেনা জায়গায় গ্রামের কুকুর ভীষণই বিপদে, তাই হাতে একটা লাঠি তুলে নিয়েছিলাম। জঙ্গলের এক পাশ থেকে সেই লাঠিটা হাতে নিয়ে কখন জঙ্গলে ঢুকেছি এবং কখন জমিদার বাড়ির কাছে এসে পড়েছি তা আমারও মনে ছিল না। পাহারাদারের ডাক শুনে লাঠিটা বাইরে ফেলে দিয়েছিলাম। এখন সেটা মনে পড়ল, তাই অবাকও হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে যেন বুঝতে পারলাম এ কাজ অমর জীবন ছাড়া অন্য কারোর হতেই পারে না।
আমার গোটা জীবনের পূর্বাভাসের সাথে অমর জীবনের একটা সম্পর্ক রয়েছে। বললাম, সে আর কিছু বলেছিল? মানে ওই মন্দিরকে কিংবা আপনাদের এই সমস্যা থেকে কিভাবে দূর করা যাবে? জমিদার মশাই মাথা নিচু করে বললেন, ঠাকুর মশাই সে আর কিছু বলেনি। নিজের মতো সে অনেক কথা বলেছিল যে একদল কাক খাবারের ঠোঙার মোড়ক খুলে ফেলেছে, এখন তাদের আর আটকানো যাবে না। এই মোড়ক যতদিন না বন্ধ হবে ততদিন কোনো কিছুই করা যাবে না, করতে গেলেই নাকি বিপদ। আমি অবাক হয়ে গেলাম। খাবারের মোড়ক, এই সমস্ত কি কথা বলে গিয়েছিল অমর জীবন? জমিদার বাবু কিন্তু এছাড়া অনেক অযৌক্তিক কথাও বলে যাচ্ছিলেন, যেগুলো উনি অমর জীবনের কাছেই শুনেছিলেন। আমি সত্যি বুঝতে পারছিলাম না যে কথাগুলোর মধ্যে আদৌ কি ইঙ্গিত লুকিয়ে আছে। আমার সাথে একটানা এতগুলো কথা বলার ফলে জমিদার মশাই ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলেন। ততক্ষণে বাইরে আরো অন্ধকারও নেমে এসেছে। আমি জানালার কাছে এগিয়ে গিয়ে মন্দিরটার দিকে তাকালাম। জমিদার মশাই বললেন, রাতের খাবার দিতে বলে এসেছি, আশা করছি একটু পরেই দিয়ে দেবে। ঠাকুর মশাই, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করা পর্যন্ত আপনি আমার বাড়িতে থাকুন। আপনাকে আমি জোর করব না, সেই অধিকার আমার নেই, তবে আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমাদের রক্ষা করুন। জমিদার মশাই বৃদ্ধ মানুষ, আগেই বলেছি, তার বয়স আমার চেয়েও বেশি। সে হাত জোড় করে আমার কাছে অসহায়ের মতো ভিক্ষা চাইতে লাগলো। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জমিদার মশাইয়ের হাত ধরে তাকে তুলে বললাম, আরে এসব আপনি কি করছেন? আপনি আমার চেয়ে বয়সে অনেকটাই বড়। আমার সামনে এভাবে আপনার হাত জোড় করা মোটেই মানায় না। আমি যখন এসে পড়েছি এবং যখন আপনার মনে হয়েছে এই সব কিছুর সাথে আমার কোনো সম্পর্ক আছে, তখন আমি অন্তত একবার চেষ্টা করেই দেখব। আপনাদের এই বিপদে ফেলে রেখে আমি চলে যাব না এখান থেকে। জমিদার মশাইয়ের চোখের কোণে যেন জল চিকচিক করে উঠল। তিনি ব্যক্তিত্ববান মানুষ, হঠাৎ আবেগের বশে এইভাবে ভেঙে পড়ে গেলেও নিজেকেও সামলে নিলেন। তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েও গেলেন। এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু ওই সাধুর দল সেখানে এসে আসলে কি করছিল, যার জন্য ওই মন্দিরে আর কেউ প্রবেশ করতে পারে না? আর সেদিন রাতে ওই জমিদার যখন অমর জীবনকে দেখতে পেয়েছিল, তখন বাকি যে কালো কালো ছায়া দেখতে পেয়েছিল সেগুলো কারা? সেদিন রাতে অনেকক্ষণ ধরে সমস্ত কিছুই ভাবলাম, আর ভাবতে ভাবতে যেন মনে হলো অমর জীবন মিথ্যে কথা বলেনি, কারণ অমর জীবন কখনো মিথ্যে কথা বলতে পারে না। এরপরে জমিদার মশাইয়ের কাছ থেকে আরো অনেক কথাই জানতে পেরেছিলাম, এমনকি জমিদার গিন্নিও আমায় আরো অনেক কথাই বলেছিল অমর জীবনের কথা। অমর জীবন প্রথম ওখানে এসে যখন এলোমেলো ভাবে সমস্ত কথা বলেছিল, বাড়িতে জমিদার মশাই, জমিদার গিন্নি এবং তাদের ছেলে রমাকান্ত ছাড়া আর কেউই বাড়িতে নেই। বাকি সকলেই কাজের লোক বা বিভিন্ন কাজে জমিদার বাড়িতেই থাকে। জমিদার বাড়ির দোতলায় টানা লম্বা অনেকগুলো ঘর, তার মধ্যেই জমিদার এবং তাদের পরিবার থাকে। তার একটাতেই আমাকে থাকতে দেওয়া হয়েছে। নিচের একতলার ঘরগুলোতে কাজের লোকেরা থাকে। উপরে দোতলা একটা ঘরে জমিদারের নায়েব মশাই থাকেন, যে সমস্ত কিছুই দেখাশোনা করে। দুদিন পরে একদিন সকালে আমার কাছে নায়েব মশাই এসে বললেন, ঠাকুর মশাই, কিছু বুঝে উঠতে পারলেন? আমার তো মনে হয় না যে কিছু হবে। এতদিন চেষ্টা তো কম হয়নি, কিন্তু দরজাই তো খোলা যায় না। কিভাবে চেষ্টা করা হয়েছিল? আশপাশের গ্রামে কোনো সাধু বা তান্ত্রিকের খোঁজ পেলে
তাদেরকে ডেকে এনে চেষ্টা করতাম, কিন্তু জমিদার মশাই বারণ করেছেন। উনি বলতেন এই সব কিছুতে নাকি কাজ হবে না, যে আসার সে নাকি নিজে থেকেই আসবে, যেমন আপনি এসেছেন। এখন আপনার কি মনে হয়? আমি কিছু বললাম না। আগের দিন রাতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। তারপর থেকে ওই মন্দির সম্পর্কে একটা কৌতূহল আমার নিজেরও হয়েছিল, তাই মুখে বললাম, জন্মাষ্টমী তো এখনো 4-5 দিন বাকি আছে, আশা করছি তার মধ্যে কিছু একটা হবে। নায়েব মশাই দুহাত কপালে তুলে নমস্কার করে বললেন, জন্মাষ্টমীতে রাধা মাধবের পুজো যদি দিতে পারি ঠাকুরমশাই, তাহলে গ্রামের সবার মুখে হাসি ফুটবে। মনে মনে বেশ খুশি হলাম। এই বাড়ির সব কটা লোকই যেন বড়ই ভালো। জমিদার মশাই, জমিদার গিন্নি, নায়েব মশাই, কাজের লোকেদের যাদের সঙ্গেই দেখা হয়েছে, এবং রমাকান্তকেও খুব একটা খারাপ বলে মনে হয়নি। আগের দিন রাতে কি দেখেছিলেন? আগের দিন রাতে নিজের বিছানায় ঘুমিয়ে আছি, পেছনের দিকে জানালাটা খোলাই, সেখান থেকেই ঠান্ডা বাতাস এসে ঘরে ঢুকছে। রাতের দিকে বৃষ্টিও হয়েছিল, তাতে বড় বেশ ভালোই লাগছিল আমার। এমন সময় কি একটা অস্বস্তিতে হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। ঘুম ভাঙতেই জানালার দিকে তাকালাম, কোথা থেকে যেন শব্দ ভেসে আসছে। এত রাতে কিসেরই বা শব্দ? বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। পেছনে সেই মন্দিরটার পাশে যেন কালো কালো কতগুলো ছায়া জড়ো হয়েছে। মন্দিরটাকে তারা গোল করে ঘিরেও রেখেছে। শুধু ঘিরে রেখেছে নয়, যেন তারা মন্দিরের চৌহদ্দির উপরে ওঠার চেষ্টাও করছে। কিন্তু ওটা কি? মন্দিরের চৌহদ্দির ওপরে যেন দাঁড়িয়ে আছে, তার জন্যই কালো কালো ছায়া মূর্তিগুলো মন্দিরের চৌহদ্দির উপরে উঠতে পারছে না। ভালো করে তাকালাম, অন্ধকারে কিছুই দেখা যায় না। তাছাড়া মন্দিরের চৌহদ্দির দিকে আরো বেশি অন্ধকার। অনেক কষ্ট করেই যেন মনে হলো মন্দিরের চৌহদ্দির কাছে চাতালের উপরে যে দাঁড়িয়ে রয়েছে সে খুব বেশি লম্বা নয়। ছোটখাটো চেহারার কোনো বাচ্চা ছেলে যেমন হয় ঠিক তেমনই। কালো কালো ছায়াগুলো তার দিকে এগিয়ে যাচ্ছে এবং কোনো একটা কারণে ছিটকে আসছে সেদিক থেকেই। মাঝে মাঝে চাপা গর্জনের শব্দও শোনা যাচ্ছে। অবাক হয়ে গেলাম, যেই মন্দিরে দিনের বেলা কেউ যায় না, এই মন্দিরে রাতের বেলা বাচ্চা ছেলেই বা গেল কেন? কথাটা মনে হতে নিজের ঘর থেকে বেরিয়ে এলাম। দরজাটা আস্তে আস্তে খুলে বন্ধ করে দিয়েছি। রাতের বেলা দরজার কাছে পাহারাদার থাকে, কিন্তু তারা ঘুমিয়েই থাকে। আমি একতলা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে উল্টো দিক দিয়ে বাইরে বেরুলাম। তারপর ঘুরে এসে মন্দিরের দিকেই হাঁটতে শুরু করেছি। তখনও দেখতে পাচ্ছি সেই ছায়া মূর্তিকে। চারপাশটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। ঠান্ডা হাওয়ার চাপটা আমার গায়ে এসে লাগছে। কালো ছায়া মূর্তির ফিসফাস শব্দ যেন আরো তীব্রভাবে শুনতে পেলাম। সামনের দিকেই এগিয়ে আসতে আসতে, আর ঠিক তখনই যেন মনে হলো সামনের দিক থেকে কে যেন কি একটা বলে উঠলো আমার। সত্যি বলছি, কেউ যেন কিছু একটা বললো, অথচ কি বললো সেটা আমার মনে নেই। তখন ঠিক বুঝতে পেরেছিলাম বলে মনে হয় না।
আমার মাথার মধ্যে কেউ কথা বলে উঠেছে, আর ঠিক তখনই সেই কালো কালো ছায়াগুলো একসাথে আমার দিকে ঘুরে তাকালো। অবাক হয়ে দেখতে পেলাম কালো কালো ছায়াগুলোর দুটো চোখ উজ্জ্বল লাল রঙের। কোনো অশুভ অশরীরী শক্তি ছাড়া এগুলো অন্য কিছু হতে পারে না। ঝোঁকের বসে এভাবে বাইরে বেরিয়ে এসেছি, ফলে দেহ বন্ধনও করা হয়নি। আমার কাছে কোনো কিছুই নেই। এই কালো ছায়াগুলো যেন এক এক করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। গোপন একটা মন্ত্র উচ্চারণ করে নিজেকে সামান্য সুরক্ষিত করা যায়, কিন্তু কেন যেন মনে হলো চারপাশের বাতাসটা ক্রমে ভারী হয়ে আসছে। আমার মাথার মধ্যে সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এমনটা তখনই হয় যখন অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি থাকে। স্পষ্টতই বুঝতে পারছিলাম এই অশুভ শক্তি মন্দিরের পরিবেশকে কেমন যেন পরিবর্তন করেছে। দ্রুত পেছনে সরার চেষ্টা করতে গেলাম, কিন্তু তাতে লাভ হলো না। ছিটকে পড়ে গেলাম মাটিতে। ততক্ষণে সেই কালো কালো ছায়াগুলো যেন আমার একদম কাছে এসে পড়েছে। ঠিক তখনই পেছন থেকে একটা তীব্র আলো যেন আমার চোখে এসে ঝাপটা দিল। আলোতে কালো কালো ছায়া মূর্তিগুলো যেন ছত্রভঙ্গের মতো ছিটকে গেল দুই পাশে। তাদের মুখের চিৎকার শোনা গেল, তবে শব্দ খুব বেশি তীব্র নয়, যেন বেশি জোরে চিৎকার করতে চায় না কোনো একটা কারণে। কোন রকমে মাটি থেকে উঠতে যেতেই সেই সাদা আলো আমার চোখে এসে ঝাপটা দিলে কোন রকমে সে আলোর দিকে তাকাতে গিয়ে বুঝতে পারলাম সেই আলো আমি দেখতে পাবো না। দু হাতে চোখ ঢেকে ফেললাম। ঠিক তখনই মাথার মধ্যে কে যেন কি একটা বলে উঠল। আমি প্রাণপণে দু হাত চোখ ঢেকে রয়েছি। আমার মাথার ভেতরটা ঝমঝম করে উঠছে। আলোটা যেন আমার চারপাশে এক অদ্ভুত কিছু সৃষ্টি করেছে। আমি মোটেই চোখ খুলতে পারছি না। সামনে কি আছে দেখতেও পাচ্ছি না, অথচ মাথার মধ্যে কেউ যেন কথা বলছে। এবার আমি জোর করে নিজের মনকে সংযত করলাম। তারপর যেন নিজের থেকেই সামনে অদৃশ্য কাউকে বলে উঠলাম, কে তুমি? কি চাও আমার কাছে? আমি যে মুক্তি চাই। এতদিন ধরে যে আমি এখানে বন্দী হয়ে আছি, তুই আমায় উদ্ধার করবি না? আমি তোমায় উদ্ধার করব কি করে? আর তুমি কে? তুমি কোথায় বন্দী হয়ে আছো? সেই পাগল ছেলের কথা মতো আমায় উদ্ধার করার জন্যেই তো তুই এখানে এসেছিস, অথচ আমায় চিনতে পারছিস না। সে তুই আমায় চিনতে পারবি না, তোকে চিনতেও হবে না। তবে আমার কথা শোন, হাতে বেশি সময় নেই, মাত্র 3টে দিন রয়েছে। কাল সকালে আমার কাছে আসবি, বুঝলি? তুই এলে কোনো কিছুই হবে না, তোর কোনো বিপদ হবে না। তবে সাবধান, ভয় পাবি না কিন্তু। তোমার কাছে? তোমার কাছে? তুমি কোথায় আছো? এই মন্দিরে? সে আর কোনো কথা বলল না, শুধু সামান্য একটা হাসির শব্দ শোনা গেল অন্ধকারের ভেতরে। বুঝতে পারলাম আমার সামনে জ্বলতে থাকা সেই সাদা আলোটা যেন কমে আসছে। কোন রকমে চোখ খুলেছি, আর আমার ঠিক তখনই মনে হলো আলোটা দপ করে নিভে গেল। কতক্ষণ অবাক হয়ে সেখানে বসেছিলাম সেটা সঠিকভাবে মনে নেই। চারপাশের সেই কালো ছায়ার দলও আর নেই, ওই আলোটাও আর নেই। এমনকি জানালা থেকে দেখতে পাওয়া মন্দিরের চাতালের দিকটা যেন শুনশান। কি মনে হতে আর দেরি না করে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। সেই অন্ধকারের মধ্যে মন্দিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে
এবার কিন্তু একটা অন্যরকম অনুভূতি হলো আমার। কিরকম? যেন মনে হলো এই মন্দিরের সামনে আমি এর আগেও এসেছি। ওই মন্দিরের চাতালে উঠে যাওয়ার সিঁড়ি, ওই মন্দিরের দরজা, এই সমস্ত কিছুই যেন আমার পূর্ব পরিচিত। কিন্তু আমি অলক করে বলতে পারি এই মন্দির তো দূরের কথা, এই গ্রামে আমি আগে কখনো আসিনি। তারপর কি হলো? পরদিন সকালে জমিদার মশাইকে সমস্ত কথা খুলে বললাম। আমার কথা শুনে জমিদার মশাই অবাক হয়ে বললেন, এ কি, কাল রাতে তো আমি কিছু শুনতে পাইনি। আমিও তো জেগেছিলাম, কই আমি তো কিছু শুনিনি। আর ওই মন্দিরের সামনে দেখতে পাওয়া যে ছেলেটা, তাকেও তো আমি আগে দেখিনি। হতে পারে এটা কোনো একটা পথ, যে পথে আমরা ওই মন্দিরকে আবার উদ্ধার করতে পারবো। আপনি তো বলেছেন যে ওই লোকটার মানে অমর জীবন বলে গেছিল যে এখানে আসার পরই আমরা পথ খুঁজে পাবো। এমনটা তো হতেই পারে যে এটাই কোনো একটা পথ। জমিদার মশাই অবাক হয়ে আমার দিকে তাকালেন। হঠাৎ করেই আমি অমর জীবনের কথাটা বলে ফেলেছি বলে তিনিও হয়তো একটু অবাকই হয়েছিলেন, কিন্তু অহেতুক আমায় কোনো প্রশ্ন জমিদার মশাই আর করলেন না। সেদিনই সকালে আমি, জমিদার মশাই, নায়েব মশাই, জমিদারের ছেলে রমাকান্ত ওই মন্দিরের কাছে গিয়ে পৌঁছলাম। কাজের লোক কয়েকজন জড়ো হয়েছিল, ফিসফাস কথাবার্তাও বলছিল। এর আগে যারা মন্দিরে ওঠার চেষ্টা করেছে তারা সকলেই বিপদে পড়ে ভয় সেখান থেকে পালিয়েই গেছিল। আমি একটু ইতস্তত করে মন্দিরের সিঁড়িতে পা রাখলাম, আর সঙ্গে সঙ্গেই মনে হলো আমার গোটা শরীর কেমন যেন শিরশির করে কেঁপে উঠল। উপরে উঠলাম, পেছনের দিকে ওরা দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে মন্দিরের চাতাল ধরে বেশ খানিকটা এগিয়েছি, এমন সময় সামনের দিকে ধুলো ময়লার ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাপ। কালো কুচকুচে একটা সাপ। তার ফোঁস শব্দ শুনে পেছন থেকে রমাকান্ত বলে উঠল, ঠাকুর মশাই চলে আসুন, ও কিন্তু আমাদের একজনকে কামড়ে দেবে, একটু অসাবধান হলেই। আমি পিছিয়ে আসছিলাম, সঙ্গে সঙ্গে কাল রাতে শোনা সেই গলাটার কথা আমার মনে পড়ে গেল। সে আমায় ভয় পেতে বারণ করেছিল, তাই আমি আরো 2 পা এগোলাম। সাপটা বুকে হেঁটে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আমিও হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের চাতালটা খুব বেশি বড় না হলেও খুব বেশি ছোটও না, তার থেকে আমার দূরত্ব তখনও 3 হাত। আমি আরো একটু তার দিকে এগোলাম, সেও আমার দিকে এগুলো। দুজনের মধ্যে দূরত্ব যখন 1 হাত, ঠিক তখনই সাপটা থমকে দাঁড়ালো। আমিও দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে সে সাপটি ফনা তুলল উপরের দিকে। তার মুখ থেকে হিংস্র একটা ফুঁস ফুঁস শব্দ বেরিয়ে আসছে। বুঝতে পারছিলাম যদি একবার সে আমায় কামড় দেয় তাহলে বাঁচার পথ সহজ হবে না, কিন্তু এই মন্দিরকে তো আমায় উদ্ধার করতেই হবে। এই মন্দির উদ্ধার করতে না পারলে তাও তো সমস্যা। সাপটা ফনা তুলে দাঁড়িয়ে আছে আর আমিও দাঁড়িয়ে আছি। কি মনে হতে একটা পা সামনের দিকে বাড়িয়ে দিলাম। সাপটাও বুকে ভর দিয়ে আস্তে আস্তে এগিয়ে এসেছে আমার দিকেই। তারপর আমার পায়ের উপরে সে উঠল। পেছনে জমিদার বাড়ির সদস্যরা যেন কি বলছিল তা আমি শুনতে পাইনি, তবে আমার গোটা শরীর যে ভয় কেঁপে উঠছিল না সে কথা তোমাদের বলবো না। সাপটা আমার চারপাশে 2-3 বার ঘুরে আবার যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। দূর থেকে নায়েব মশাই বলে উঠল, 3 বছরের মধ্যে প্রথমবার
ওই সাপ কাউকে ভয় না দেখিয়ে না কামড়ে এখান থেকে চলে গেছে। ঠাকুরমশাই, আপনার মধ্যে কিছু একটা আছে। কি আছে তা আমি জানি না, মাত্র 2 পা সামনের দিকে এগিয়ে গেছি, এমন সময় মনে হলো এই বন্ধ দরজার পেছনে যেন সত্যি সত্যি কেউ দাঁড়িয়ে আছে, আর সে অপেক্ষা করছে আমার দরজা খুলে দেওয়ার জন্য। সেটা ধুলো ভরা মাকড়সার জালে জড়িয়ে থাকা চাতাল। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে এগিয়ে দরজার উপরে হাত রাখতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকেই বন্ধ, আর বাইরে থেকেও বন্ধ ছিল। কিন্তু সেটা আমি নিজের হাতে খুলে ফেলেছি এই সবে মাত্র। তারপরেও দরজা ভেতর থেকে বন্ধ, অথচ বন্ধ দরজার ভেতরে 3 বছর ধরেই কেই বা থাকবে। কি ব্যাপার, কি করতে হবে সেটা বুঝতে পারছিলাম না। পেছনে ঘুরে জমিদার মশাইয়ের উদ্দেশ্যেই বললাম, দরজা খোলার ব্যাপার নিয়ে ওই লোকটা কিছু বলেছিল? মানে কিভাবে দরজা খুলতে হবে? জমিদার মশাই এবং বাকি 2 জন তখন সামনে এগিয়ে এসেছে। তাদের পেছনে আরো কাজের লোকরাও জড়ো হয়েছে। জমিদার মশাই এবার বললেন, কিভাবে দরজা খুলতে হবে সেই ব্যাপারে তো কিছু বলেনি, তবে বলেছিল ওই দরজা খোলা সহজ হবে না, নিজের মনের শক্তি দিয়ে ওই দরজা খুলতে হবে। আর একটা ব্যাপার আপনাকে বলিনি, ওই দরজার ছিটকিনি আমরা বাইরে থেকে দিয়েছিলাম, অথচ প্রতিবার ওই দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেছে। বুঝতে পারলাম কাজ মোটেই সহজ হবে না। এই চাতালের উপরে বসেই ভেতরে থাকা রাধা মাধবের পুজো করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, এবং তারপরেই এই দরজা খুলবে। তাই ফিরে এলাম। আমাকে ফিরে আসতে দেখে ওদের মুখ কিন্তু কালোই হয়ে গেল। তাহলে ঠাকুরমশাই কি হলো? মানে দরজা খুলবেন না? দরজা খোলা আমার একার পক্ষে আর সম্ভব হবে না। ওই মন্দিরে পুজো করতে হবে। মন্দিরের পুজোর সমস্ত ব্যবস্থা করতে হবে ওই চাতালের কাছেই। আমার মনে হয় না উপরে আর কোনো সমস্যা হবে। তাই লোক লাগিয়ে গোটা চাতালটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলুন এবং এইখানেই পুজোর ব্যবস্থা করুন। কালই হবে পুজো। আশা করি আজ সমস্ত ব্যবস্থাই হয়ে যাবে। জমিদার মশাই হাত জোর করে সম্মতি জানালেন। আমি ভাবছিলাম যে মন্দিরের দরজা না হয় খুললাম, কিন্তু মন্দিরের ভেতরও তো এমনই থাকবে। তাছাড়া জমিদার মশাই তো বলেই ছিলেন যে মন্দিরের ভিতর তো আগুন লেগে গিয়েছিল, আর ওই কালো কালো ছায়াগুলো যদি আবার আসে। মনের মধ্যে অনেক কিছু ভাবনা নিয়ে আমি ঘরে ফিরে এলাম। জানালা দিয়ে দেখছিলাম জমিদার মশাই, নায়েব মশাই, এমনকি রমাকান্ত পর্যন্ত গভীর উৎসাহ নিয়ে লোক লাগিয়ে গোটা মন্দিরের চাতালের বাইরেটা পরিষ্কার করাচ্ছিলেন। আচ্ছা, আপনি তো সেই মন্দিরের দরজা পর্যন্ত গিয়েছিলেন এবং তারপরে আপনার মনে হয়েছিল মন্দিরের ভেতরে কেউ আছে, কিন্তু মন্দিরের ভেতরে তো কারো থাকার কথা নয়। এই কথা তো আমি নিজেও জানি না হে। যে মন্দিরের দরজা এতদিনে খোলাই হয়নি, সেই মন্দিরের ভেতরে কেউ থাকবেই বা কি করে? আর যদি মনে করলাম যে কেউ থাকে, তাহলে সে তো বাইরে বেরিয়ে আসতেও পারবে না। একমাত্র কোনো অশুভ কিংবা শুভ শক্তির সেই মন্দিরের ভেতরে থাকার কথা। তার মানে আপনি বলতে চাইছেন সেই মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল এবং সেই মন্দিরের ভেতরে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছিল। এইবার তারানাথের মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। এটাই বা কি করে হয়? আগের দিন রাত্রে তো আমি নিজেই দেখেছি সেই কালো কালো ছায়ামূর্তিগুলোকে। কেউ একটা মন্দিরের ভিতরে ঢুকতে বাধা দিয়েছিল। হয়তো এমন ব্যাপারই 3 বছর ধরে চলে আসছে।
ওখানকার কেউ সে দৃশ্য দেখেনি, কারণ তাদের দেখার চোখ ছিল না। এ তো আর সাধারণ ব্যাপার নয় যে সবাই দেখতে পাবে। আমি কোনো একটা অদ্ভুত কারণে সে দৃশ্য দেখতে পেয়েছিলাম বলেই তো ওই মন্দিরের চাতালে আমি উঠতে পেরেছিলাম। তো সে যাই হোক, একদিনের মধ্যেই মন্দির পরিষ্কার করা হয়ে গেল। মন্দির পরিষ্কারের সময় কারোর কোনো ক্ষতি হয়নি। পরদিন সকাল থেকে পুজোর জন্য সমস্ত কিছুই আনা শুরু হলো। গ্রামের পুরোহিতকেও বলা হলো। রাধা মাধবের পুজোর জন্য গ্রামের পুরোহিতও রাজি হলো। সেদিন বিকেলের একটু পরেই পুজো শুরুও হলো। আসলে জোগাড় যন্ত্র করতে একটু কিছু সময় লেগে গিয়েছিল। সন্ধ্যা নাগাদ যখন পুজো শুরু হলো, জমিদার বাড়ির লোকেরা শুধু নয়, তার সঙ্গে গ্রামের কিছু লোকজনও এসে জড়ো হয়েছিল। গ্রামের লোকেরা মাঝে মাঝে মুখ ফিরিয়ে আমায় দেখছিল। বেশ বুঝতে পারছিলাম ওই মন্দিরের ওপর যে আমি উঠেছিলাম সে কথাটা চারপাশে চাওর হয়ে গেছে। তবে তাই নিয়ে তখন আমার মাথা ব্যথা ছিল না, কারণ আগের দিন রাতে আমার ঘরে কেউ এসেছিল। এইবার তারানাথের কথায় আমি আর কিশোরী বিস্ময়ে কেমন যেন অবাক হয়ে বললাম, সে কি কথা? আপনার ঘরে কে এসেছিল? সেদিন বেশ খুশি মনে ঘুমোতে গেছিলাম। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছিলাম। একটা খুঁট করে শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। বুঝতে পেরেছিলাম ওই খুঁট শব্দ দিয়ে ঘুমটা ভাঙেনি, ঘুমটা এমনি ভেঙেছে। ঘুম থেকে ওঠার পরে শুনতে পেয়েছি শব্দটা। ঘরের ভেতরে অন্ধকার, জানালাটা খোলাই ছিল। কখন যেন ও জানালাটাও বন্ধ হয়ে গেছে। ঘরের ভেতরে জ্বলতে থাকা হ্যারিকেনটাও নিভে গেছে। ঘুটঘুটে অন্ধকারে ঘরের ভেতর, আর সেই অন্ধকারের মধ্যে ঘরের ভেতর কেউ যেন আস্তে আস্তে হেঁটে বেড়াচ্ছে। আমি সঙ্গে সঙ্গেই চমকে উঠলাম। চোর নয় তো, কিন্তু ঘরের দরজা তো বন্ধ। দরজা না খুললে চোর আসবেই বা কি করে? তাছাড়া এতগুলো ঘর থাকতে তো তলায় আমার ঘরেই বা কেন সে আসবে? সঙ্গে সঙ্গে সেই কালো কালো ছায়াগুলোর কথাও মনে পড়ে গেল। তাই শিউরে উঠলাম। আমার ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ওরা। বিছানায় শুয়ে এমন বিপদে পড়তেই বা হবে। এই সবই মনে মনে ভাবছি, এমন সময় একটা চেনা গলা শুনতে পেলাম। ছায়ামূর্তির দল আবার এসেছিল, কিন্তু সে তাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু সে তো সাময়িক মাত্র। একা তাদের একেবারে পরাস্ত করতে সে কিছুতেই পারবে না। তোকেই তাকে মুক্ত করতে হবে যে তারানাথ। মনে হলো একটা শীতল স্রোত যেন আমার ঘাড়ের কাছ থেকে মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নেমে গেল। এই গলা আমি চিনি। এই গলা আর অন্য কারণ নয়। এই গলা হলো অমর জীবনের। যে অমর জীবনকে আমি আমার গোটা জীবনে মাত্র দু একবারই দেখতে পেয়েছি। যে অমর জীবন গোটা জীবন আমার আগে আগে এগিয়ে গেছে। প্রতিবার আমার কোথাও যাওয়ার পূর্বাভাস কিংবা কোনো বিপদের আগাম সতর্কতা আমায় দিয়ে গেছে। এই অমর জীবন আমার ঘরে এসেছে। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তোমরা হয়তো বলবে, অমর জীবন তো আমার কোনো ক্ষতি করেনি, তাহলে আমি ভয় পাবই বা কেন? তবে সে ভয় নয়। এ ভয় হলো অন্য ভয়। এমন কিছু একটার মুখোমুখি হয়ে যাওয়ার ভয় যে আমি প্রতিবারই চেয়েছি। প্রতিবার আমি অমর জীবনের সঙ্গে দেখা করতে চেয়েছি, তাকে কিছু প্রশ্ন করতে চেয়েছি। আজ অমর জীবনের গলা শুনে আমি সত্যি বিচলিত। সঙ্গে সঙ্গে এটাও শুনলাম, আমি বলছি তো হবে। এই মন্দির তোমরা খোলা রাখতে পারবে না। ওই মন্দির বন্ধ হবেই, কিন্তু 3 বছর পর
3 বছর পর সে আসবে। সে এলেই ওই মন্দির আবার খুলবে, কিন্তু কাজটা সহজ হবে না। আমার জীবনে সব কি বা বলছে, কি কথা বলছে সে? আমি অমর জীবনকে ডাকতে যাব এমন সময় অমর জীবনের পাশ থেকে আরো একটা গলা আমি শুনতে পেলাম। সেই গলাটাও আমার খুবই চেনা। কিন্তু 3 বছর পর যে সত্যি সত্যি কেউ আসবে সে কথা কে বলতে পারে? যদি সে না আসে, এই মন্দির শুধু জমিদার বাড়ির নয়, এই গ্রামের সকলের জন্যই তো তৈরি করা। সবকিছু তো আগে থেকে ঠিক করাই আছে, তার কোনো কিছুই খণ্ডন হবে না, সব হবে। আমি যা বলছি তাই হবে। কাল সকালে আমি এখান থেকে চলে যাব। এ বাড়িতে আমার স্বপ্ন দেখা হয়ে গেছে। কথাগুলো শুনে আমি পাগলের মতো বিছানা ছেড়ে উঠে পড়লাম। চিৎকার করে ডাকতে গেলাম অমর জীবনকে। অন্য যার গলা আমি শুনতে পেয়েছিলাম তাকে কিন্তু না, কোনো কিছুই আর পারলাম না। যেন অদ্ভুত ভাবে আমার গলাটা কেউ চেপে রেখেছিল। আমার গলা থেকে আর একটা শব্দও বেরোলো না। আমি আবার শুনতে পেলাম, বেশ, তাহলে 3 বছর অপেক্ষা করব। তার আগে না হয় চেষ্টা করব যে অন্য কাউকে দিয়ে যদি মন্দির খোলানো যায়। কেউ খুলতে পারবে না, যেই আসুক না কেন কেউ খুলতে পারবে না। সে নিজেই তো চাইবে না সে অন্য কারোর হাতে মুক্তি পাক। সবকিছু আগে থেকে লেখা আছে। আমি এখন একটু বাইরে যাব। এরপরে সেই পায়ের শব্দ একটু একটু করে এগিয়ে গেল দরজার দিকে। দরজাটাও খুলে গেল। বাইরে থেকে চাঁদের অল্প আলো এসে পড়েছে দরজার কাছে, কিন্তু দরজার কাছে কেউই নেই। আবার দরজাটা বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। একটানা কথা বলা শেষ করে তারানাথ চুপ করতে কিশোরী বলে, কিছুই তো বুঝলাম না ঠাকুর মশাই। অমর জীবন আপনার ঘরে এসেছিল, তার সঙ্গে অন্য একজন ছিল, কিন্তু সেটাই বা কি করে হয়? আপনি তো দরজা বন্ধ করে রেখেছিলেন বললেন। আমি তাড়াতাড়ি উঠে দরজার কাছে এগিয়ে গেলাম। দেখি দরজা ছিটকিনি ভেতর থেকে তোলা। পেছনে ঘুরতেই অবাক হয়ে দেখি পেছনের খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে ঢুকেছে ঘরে। সঙ্গে সঙ্গে জানালার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। তারপর মন্দিরের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। মন্দিরের চাতালের কাছে ওই দুজন কারা যেন বসে আছে না? একটা চাপা বা শিশুর যেন কোথা থেকে ভেসে এসে আমার প্রাণে লাগছে। আমার দুটো চোখ বুঝে আসতে লাগলো। ঝিমঝিম ভাব আমার গোটা শরীরকে আচ্ছন্ন করলো আস্তে আস্তে। এ বাঁশির সুর তখনও আমার কানে আসছে। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম সে খেয়াল নেই। পরদিন সন্ধ্যা থেকেই পুজো শুরু হয়ে গেল। পুরোহিত মশাই পুজো করছে। গ্রামের লোকেরা অদূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই পুজোও দেখছে। গ্রামের লোক মন্দিরের বাইরে চারিদিকে ছড়িয়ে রয়েছে। জমিদার মশাইয়ের গিন্নি, রমাকান্ত, নায়েব মশাই সকলেই রয়েছে। আমি মন্দিরের চাতালের উপরে বসেছি। একটানা পুজো হয়ে চলল। এক সময় পুজো শেষ হয়ে আহুতি দিয়ে তারপর আমরা মন্দিরের দরজার দিকে এগিয়ে যাব। ততক্ষণে অন্ধকার হয়েই এসেছে। লক্ষ্য করছিলাম অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে যেন আকাশটা কালো মেঘে ঢাকতে শুরু করেছে। ঠান্ডা বাতাস, এমনকি ঝোড়ো হাওয়াও বইছিল। ঝড়ের আগের মুহূর্তে গ্রামবাসীদের দল যেন ভয়ে ভয়ে
ছত্রভঙ্গ হয়ে গেল। তাদের মধ্যে একটা চিৎকার চেঁচামেচির ভাবও শুনতে পেলাম। নায়েব মশাই আর রমাকান্ত এগিয়ে গেল সামনের দিকে। আমি জমিদার মশাই এবং জমিদার গিন্নি তখনও পুরোহিত মশাইয়ের সঙ্গেই বসে আছি। সর্বনাশ! ওই 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 ওইগুলো কারা? এবার আমি উঠে এলাম। সামনের দিকে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে জমিদার বাড়ির দিকে সরে গেছে। অন্যদিকে যেখানে জমিদার বাড়ির দরজা আছে সেদিক থেকেই বাইরের অন্ধকার থেকে যেন কালো কালো কতগুলো ছায়া এগিয়ে আসছে। তাদের মুখে অদ্ভুত সব গর্জন, চাপা তিরস্কারের স্বরে ওরা কথা বলছে। আমি যেন ঠিক তখনই ওদের চিনতে পারলাম। এক মুহূর্তের জন্য যেন মনে হলো ওগুলো আসলে কালো ছায়ামূর্তি নয়। আমি রাতের বেলা যা দেখেছিলাম ঠিক তারাই, তবে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেই মন্দিরের দিকে, আর তাড়াতাড়ি করে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজার উপরে হাত রাখলাম। ততক্ষণে সেই কালো ছায়াগুলো অন্ধকার থেকে বেরিয়ে মন্দিরের সামনের দিকটা ঘিরে রেখেছে। নায়েব মশাইকে বলে দিয়ে গ্রামের লোকেদের নিয়ে জমিদার বাড়িতে ঢুকতেই বলেছিলাম। তাদের সঙ্গে রমাকান্তও গিয়েছে। আমাদের সাথে জমিদার মশাই, জমিদার গিন্নি ছাড়া আর কেউই নেই। ঠাকুর মশাই, এরা কারা এসেছিল? ওরা আবার ফিরে এসেছে। সেদিনও ওরা এসেছিল। ওরা মন্দিরের উপরে উঠতে পারবে না। মন্দিরের দরজা আমাদের এক্ষুনি খুলতে হবে। মন্দিরের দরজার ওপর দুই হাত রেখে ঠেলতে লাগলাম। মনে প্রাণে বারবার চাইছি মন্দিরের দরজা খুলে যাক, কিন্তু মন্দিরের দরজা কিছুতেই খুলছে না। অনেকক্ষণ চেষ্টা করলাম। জমিদার মশাই আর জমিদার গিন্নির মুখে আতঙ্ক দেখা দিয়েছে। পুরোহিত মশাই মন্ত্র বন্ধ করে দরজার কাছে এসেও পড়েছেন। প্রাণপণে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করছিলাম। এমন সময় মাথার মধ্যে সেই গলাটা আমি শুনতে পাই। ওরে পাগল ছেলে, এই বংশের একজন এলে মন্দিরের দরজা খুলতে পারবে। তুই শত চেষ্টা করলেও এই মন্দিরের দরজা খুলতে পারবি না তারানাথ। আমার কথা শোন তারানাথ, আমার কথা শোন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো কি একটা মনে পড়ে গেল। মন্দিরের দরজা খুলতে হবে মনের শক্তি দিয়ে। এই মন্দির আমার প্রতিষ্ঠিত নয়, এটি জমিদার বংশের মন্দির। তাহলে এই মন্দির খুলতে পারবেন একমাত্র জমিদার মশাই, আর আমি থাকবো পাশে। এরপরই মন্দিরের দরজা খুলল জমিদার মশাই। মন্দিরের দরজায় হাত রেখে তিনি ভক্তিগত স্বরে বারবার ডাকতে লাগলেন, রাধা মাধব, রাধা মাধব, দরজা খুলে দাও, দরজা খুলে দাও রাধা মাধব। পরিস্থিতির কোনো পরিবর্তন নাই। জমিদার এক সময় ডাকতে ডাকতে ধরা গলায় কাঁদতে কাঁদতে মন্দিরের দরজার কাছেই বসে পড়লেন। অন্ধকারের মধ্যে হলেও লক্ষ্য করলাম তার চোখ থেকে নেমে এলো জলের ধারা। ওই জলের ধারা মন্দিরের দরজার গায়ে লাগতেই একটা শব্দ করে মন্দিরের দরজা খুলে গেল। আর ভেতর থেকে আমরা সকলেই অবাক হয়ে গেলাম এই দৃশ্য দেখি। প্রথমে ভেবেছিলাম 3 বছর অবধি থাকা মন্দিরের ভেতরে ধুলো, ঝুল ইত্যাদি সমস্ত কিছুই থাকবে। দরজা খুলতে খুলতেই দেখতে পেলাম যেন হাজার হাজার প্রদীপ জ্বলছে মন্দিরের গর্ভগৃহের ভেতরে। চকচকে তকতকে করে সমস্ত কিছুই পরিষ্কার করা, যেন এক ফোঁটাও ধুলো এখানে পড়েনি। বেদির ওপর বসে রাখা রাধাকৃষ্ণের মূর্তিটা অদ্ভুত ভাবে যেন হাসছে আমাদের দিকে তাকিয়ে। আর তার ঠিক পায়ের কাছে একটা পিতলের গোপাল। পুরোহিত মশাই খুশিতে
জয়ধ্বনি করে উঠলেন। জমিদার গিন্নি কাঁদতে কাঁদতে এগিয়ে গেলেন জমিদার মশাইয়ের দিকে। তারপরে দুজনে উঠে ভিতরে ঢুকে গেলেন। আর ঠিক সেই মুহূর্তেই একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম। জমিদার মশাইয়ের কাঁধের কাছে ঠিক সেভাবেই দু হাত রেখে মাথা ঝুঁকিয়ে রয়েছেন জমিদার গিন্নি। ঠিক যেভাবে সামনের বেদির ওপর রাধা মাধবের মূর্তি রয়েছে ঠিক সেইভাবেই। অবাক হবার তখন আর কিছুই নেই, তাই তাড়াতাড়ি এগোলাম পেছনের দিকে। কালো ছায়া মূর্তিগুলো তখনও মন্দিরের বাইরেই দাঁড়িয়ে। কালো ছায়াগুলো কিন্তু আমাকে ভয় দেখাবার চেষ্টাও করলো না একবারও, আমার দিকে এগিয়েও এলো না। এর কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরেই আমার চোখের সামনে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। জমিদার মশাই, জমিদার গিন্নি, পুরোহিত সেই মন্দিরের কাছে তখন একত্রে উপস্থিত। তখন আমি খেয়াল করলাম বাইরের দিকে আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা কালো ছায়াগুলো বদলে যেতে লাগলো এক একটা করে তান্ত্রিকের শরীরে। আর তারপরেই আমার সামনে যেন বেশ কয়েকজন তান্ত্রিক দাঁড়িয়ে রয়েছে দেখতে পেলাম। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, আমায় তুমি ক্ষমা করে দিও, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। যে ভুল আমরা করেছি তার শাস্তি আমরা পেয়েছি। এই মন্দিরকে আমরা অপবিত্র করতে চেয়েছিলাম আর তার শাস্তি আমরা পেয়েছি। কিন্তু কিন্তু আমাদের জন্য এই মন্দির অপবিত্র হয়েছিল, আর আজ এই মন্দিরে শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আত্মার পরিবর্তন ঘটলো। কিন্তু তোমরা কিভাবে এই মন্দিরটাকে অপবিত্র করেছিলে? পাশের গ্রামের একজন জমিদারের কাছে আমরা আশ্রয় নিয়েছিলাম। তিনি আমাদের অনেক সাহায্য করেছিলেন এবং তারপর বলেছিলেন এই গ্রামের জমিদারের সামান্য কিছু ক্ষতি করতে। কিন্তু ক্ষতি যে বড় হয়ে যাবে তার আমরা বুঝতে পারিনি। সে ক্ষতি করার অভিপ্রায়ে আমরা কাজ করেছিলাম, কিন্তু কোনো একটা শক্তি আমাদের আটকায়। রাগে অন্ধ হয়ে আমরা এখানে আসি এবং যাওয়ার আগে মন্দিরকে অপবিত্র করেছিলাম। ভেবেছিলাম তাহলে এসব ঠিক হয়ে যাবে, কিন্তু এক রাতে আমরা অপঘাত মৃত্যুর শিকার হয়ে পড়েছিলাম। একটা সাদা আলো দেখতে পেয়েছিলাম শুধু চোখের সামনে, তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে প্রতি রাতে আমাদের অতৃপ্ত আত্মা এখানে এসে পৌঁছতো। আমাদের মন্দিরে ঢুকতে দিত না, আমাদের মুক্ত হতে দিত না। আসলে আমরা যেমন মন্দির অপবিত্র করে তাকে বন্দি করেছিলাম, সেভাবে সেও আমাদের অপবিত্র করে আমাদের বন্দি করে রেখেছিল। আর তোমার জন্য আমরা মুক্তি পেয়েছি। আমার চোখের সামনে ওই তান্ত্রিকের ছায়া মূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে গেল আস্তে আস্তে। একটু পরেই মন্দিরের দিক থেকে ঘন্টাও বেজে উঠল। আমি এগিয়ে গেলাম সেই দিকে। মন্দিরে রাধা মাধবের পুজো হচ্ছিল। পুরোহিত মশাই মাঝপথে থেমে যাওয়া অর্ধেক পুজোটা সম্পূর্ণ করতে উঠে পড়ে লেগেছিল। মনে সাহস নিয়ে গ্রামবাসীরাও আবার ফিরে এসেছিল। আর তারপর দিনই ছিল জন্মাষ্টমী। সেদিন বড় করে রাধা মাধবের পুজো হয়। গোটা গ্রামের লোকেদের সেদিন জমিদার বাড়িতেই নিমন্ত্রণ ছিল। সমস্ত কিছু মিটে যাওয়ার পর রাতের দিকে দোতলার বারান্দার সামনে আমি দাঁড়িয়ে আছি। এমন সময় জমিদার মশাই সেখানে এসে পৌঁছালেন। আমার দুটো হাত ধরে তিনি বললেন, ঠাকুর মশাই, আপনি না থাকলে যে আমার কি হতো। আপনি এসেছিলেন বলেই এইসব হয়েছে, না হলে যে কি হতো। না, আমি কিছু করিনি জমিদার মশাই, সবকিছুই আগে থেকে লেখা ছিল। নিয়তি আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। শুধু যা লেখা রয়েছে তা তো আর খণ্ডন করার ক্ষমতা স্বয়ং আমারও নেই। তারানাথ চুপ করল। আমরা বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে। আকাশে কালো মেঘ আবার জমতে শুরু করেছিল। যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মেঘ এত অল্প সময়ের মধ্যেও জমতে পারে, সেটা প্রমাণ হয়ে গেল। আমরা উঠতে যাব এমন সময় তারানাথ বলে উঠল,
অনেক পরে অনেক ভেবেছিলাম গোটা ব্যাপারটা নিয়ে। অমর জীবন যা বলেছিল তাই হয়েছিল। অমর জীবন বলেছিল চারিদিকে কাক ছড়িয়ে থাকবে খাদ্যের আশায়। আসলে এইভাবেই হয়তো সে মজার ছলে কথাগুলো বলে, কিছু একটা বোঝাতে চেয়েছিল এবং তার কথাই সত্য হয়েছিল। আমি আসার পরে জমিদার মশাইও দরজা খুলতে পেরেছিলেন। আমি যেন সবকিছু বুঝতে পারছিলাম, শুধু একটাই কথা আমি বুঝতে পারছিলাম না। সেদিন রাতে যে সাদা আলো আমি দেখেছিলাম, সে আলোর উৎস আসলে কি? মন্দিরে কে ছিল যে আমার সঙ্গে এইভাবে কথা বলেছিল? আর মন্দিরের দরজা খোলার আগে মন্দিরের ভেতরে যার উপস্থিতি আমি অনুভব করেছিলাম, সেই বা কে? অনেকদিন পর এক সাধুর সঙ্গে ঘুরতে ঘুরতেই দেখা হয়ে যায়। সাধু আমাকে আশ্রয় দান করেছিলেন নিজের বাসায়। তার সাথে কথাবার্তা বলতে বলতে জমিদার বাড়ির প্রসঙ্গও ওঠে। উনি সবটা শুনে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। আসলে ওই মন্দিরে রাধা মাধবী ছিল। দীর্ঘদিন ধরে পূজিত হওয়ার ফলে ওই স্থানে ঐশ্বরিক শক্তি প্রবেশ করে, যা গৃহস্থ পরিবারকে সকল অমঙ্গল হতে রক্ষা করে। সাধুর মুখ থেকে এই ব্যাপারটাই জানতে পেরেছিলাম, আর তারপরে মনে হয়েছিল ওনার কথাই ঠিক। একদম তাই হয়েছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওই মন্দিরে থাকা এক শুভ আত্মা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তাকে স্বয়ং রাধা মাধব আমাকে পথ দেখাবার কারণেই পাঠিয়েছিলেন। সে চেয়েছিল মন্দিরকে কলুষ মুক্ত করে দিতে, আর তাই আমার মাধ্যমে এবং জমিদার বাবুর হাতেই মুক্তি ঘটেছিল সবকিছু। আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। পথে নামতেই কিশোরী বলল, না, সব কিছুই ঠিক ছিল, কিন্তু এই যে রাধা মাধবের শুভ আত্মার কথা বলে ঠাকুরমশাই বলতে চাইছেন, এই মন্দিরের যে প্রতিষ্ঠিত ঈশ্বর ছিল সে নিজে এসে ঠাকুরমশাইকে সাহায্য করেছিল, এটা কি বিশ্বাস করা যায়? আমি উত্তর দিলাম না। মনে মনে ভাবলাম, সত্যি কিংবা মিথ্যে জানি না, তবে 3 বছর ধরে মন্দির পাহারা দিল কে? আর বন্ধ ঘরের ভেতরে যে ছিল সেই বা কে? 3 বছর বন্ধ থাকা মন্দিরে অতগুলো প্রদীপ কোথা থেকে এলো? এই সমস্ত প্রশ্নের উত্তর পেলে হয়তো বিশ্বাস অবিশ্বাস যে কোনো একদিকের পাল্লা ভারী হবে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জমিদার বাড়ির বন্ধ মন্দির। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।